কেছো ভূত, মামদো ভূত, সর্ষে ভূত থেকে শুরু করে রয়েছে হাজারো রকম ভূতের কিস্সা। সত্যজিৎ রায়ের ভূতর কথা মনে আছে? গল্পে নবীন মুন্সী যে পুতুলকে নিয়ে ভেন্ট্রিকুলিজম করত। রবার্ট লুক স্টিভেনসনের স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জ্যাকেল অ্যান্ড মিস্টার হাইডের কথা অনেকেরই জানা। একজন মানুষ সকালে জনদরদি ডাক্তার আর রাতে ভয়ঙ্কর ক্রিমিনাল। না, ভয়ের কিছু নেই, কারণ আজকে আমরা যার সঙ্গে আড্ডা মারতে বসেছি সে একেবারেই ভয়ঙ্কর কিছু নয়। সে আমাদেরই স্টুডেন্টস। তার নাম সোনিয়া সাহানি, মিডিয়া সায়েন্সের ছাত্রী, কিন্তু তার গলায় ডক্টর জ্যাকেল এবং মিস্টার হাইডের মতো অনেক চরিত্ররা বাস করে। আজকে কথা বলবো, আড্ডা মারবো ওর সঙ্গেই। সোনিয়া, প্রথমেই তোমাকে যেটা জিজ্ঞাসা করবো যে তুমি কি কখনো কাউন্ট করেছো যে তোমার গলায় কত রকমের চরিত্ররা বাস করে? হ্যাঁ, কাউন্ট করেছি। আমি বেসিক্যালি 3 ধরনের চরিত্রই করি, সেটা হচ্ছে বাচ্চা, বৃদ্ধা আর ভূত। ভূতের চরিত্রটা আমি বেশি করি। আচ্ছা, তো যেটা তুমি বললে যে ভূতের চরিত্র বেশি করো এবং বিভিন্ন রকম রহস্য রোমাঞ্চ গল্পেও আমরা তোমাকে শুনেছি, তো মোট কতগুলো ইউটিউব চ্যানেলে তুমি কাজ করো? কতগুলো বলতে গেলে 20টার বেশি আমি করি, বাট যেগুলোতে আমি মানে বেশিরভাগ করে থাকি তার নাম হচ্ছে ফ্রিকি ফ্রাইডেজ, থ্রিলিং থার্সডে, তারপরে গল্পাসুর, তারপরে মিডনাইট ফ্যান্টাসি, এসব চ্যানেল আরও অনেক আছে। অর্থাৎ নামের যে তালিকা, যতগুলো ইউটিউব চ্যানেলে সোনিয়া কাজ করে সেই নামের তালিকাটা অত্যন্ত দীর্ঘ। সোনিয়ার কাছ থেকে জানতে চাইবো যে এই যে ভয়েস ওভার আর্টিস্ট হওয়া, এর শুরুটা কিভাবে হয়েছিল এবং কবে থেকে হয়েছিল? আসলে যখন আমার 5 বছর বয়স, যখন আমি শুনতে শিখি বা বুঝতে শিখি, সেই সময় থেকে আমি সানডে সাসপেন্স খুব শুনতাম। তো সেখানে আমি প্রথম কণ্ঠ শুনেছিলাম মীর আফসার আলী, যিনি আমার ইন্সপিরেশন। তো ওনার কণ্ঠ শুনে আমি ঠিক করেছিলাম যে বড় হয়ে এই কণ্ঠ নিয়ে কিছু একটা করব। তারপরে 2023 সালে আমি ভয়েস ওভার করাটা শুরু করি, তারপর থেকেই এই কণ্ঠ জগতে আসা। ওকে, সো যখন তুমি শুরু করেছিলে, মানে একদমই ছোট বয়সে তোমার ভালো লাগতো, তারপরে তুমি শুরু করেছিলে, এরকম কেউ আছে বাড়িতে যিনি তোমাকে অনুপ্রেরণা দিয়েছিলেন? আমার বাবা। আমার বাবা আমাকে বলতো যে আগে শুনে শুনে শেখ। আমি যে শিখেছি বা কোর্স করেছি এমনটা নয়, আমি শুনে শুনে শিখেছি। তো আমার বাবা আমার কাছে মানে অনেক কিছু এটার জন্য। ওকে, তো তুমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করো? কারণ প্রত্যেকটা চরিত্র আলাদা আলাদা হয়, প্রত্যেকটা ভূত পেতনি আলাদা আলাদা হয়, বৃদ্ধা, বাচ্চা, এর জন্য আলাদাভাবে গলাকে ট্রেন করতে হয়, তো সেটা তুমি কিভাবে করো? গলাকে ট্রেন করতে হয় বলতে গেলে, যখন আমাকে স্ক্রিপ্টটা পাঠায়, আমাদের একটা টাইম থাকে 5 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে দিতে হবে। ওই স্ক্রিপ্টটা পড়ে নিয়ে তারপরে আমি প্র্যাকটিস করতে থাকি। তারপরে এই ভূত পিশাচের গলা করতে গিয়ে মাঝে মাঝে গলাটা ভেঙে যায়, সেটা করতে আবার গলাটাকে ঠিক করতে হয়, তারপরে করতে থাকি। মানে স্পেশালি যে আমাকে এই ভয়েস ওভারটা করতে গেলে একটু বেশি করে প্রস্তুতি নিতে হবে সেরকম কিছু না, স্ক্রিপ্টে আমি একটু প্র্যাকটিস করে নিয়ে হয়ে যায়, বেশি কিছু করতে হয় না আমাকে। আমরা জানি যারা গানের জগতে রয়েছেন বা যারা ভয়েস ওভার আর্টিস্ট, তাদের কিন্তু গলাকে ঠিক রাখার জন্য অনেক কিছু মেনে চলতে হয়, তো তুমি কি কি মেনে চলো? মেনে চলি বলতে গেলে আমার আইসক্রিম খাওয়াটা বারণ আছে, কিন্তু তবু আমি একটু খেয়ে নিই। তারপরে আর গরম জল খাই, যেটা গলার জন্য ভালো। এই টুকটাক, বেশি কিছু করি না আমি। আচ্ছা, মানে অল্প জিনিসপত্র মেনে চললেই মোটামুটি ঠিক থাকা যায়। হ্যাঁ, আর প্র্যাকটিস লাগে একটু। আচ্ছা, মানে এই প্র্যাকটিসটা কি প্রত্যেক দিনই করতে হয়? মানে যেরকম আমরা গান বা নাচ প্রত্যেকদিন প্র্যাকটিসের মধ্যে যাই, এটাও কি তোমাকে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হয়? সেটা ডিপেন্ড করে কে কীরকম করবে। যেমন আমি প্র্যাকটিস করি, আমার কলেজ শেষ হওয়ার পরে বাড়িতে গিয়ে একটু রেস্ট, পড়াশোনা করে নিয়ে আমি সেই রাত 12টা থেকে স্টার্ট করি। রাত 12টা থেকে 3টে-4টা বেজে যায়। ওই ভয়েস ওভারের প্র্যাকটিস করতে গিয়ে, স্ক্রিপ্ট পড়তে গিয়ে আমার ডেলি স্ক্রিপ্টের কাজ থাকে, ডেলি আমাকে ভয়েস ওভার করতে হয়, একটা টাইম থাকে। তো আমি এই 12টা থেকে শুরু হয়, 3টা-4টা বেজে যায়। এখানে আমার একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে 3টে-4টে পর্যন্ত সোনিয়া এই ভূত পিশাচ এই সমস্ত কিছু প্র্যাকটিস করে, বাড়ির আশেপাশে যে লোকজন থাকে তাদের মনে হয় না যে কোন রাত্রিবেলা কোন ভূত ডাকছে বা পেতনি ডাকছে? হ্যাঁ, আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির মালিক একবার জিজ্ঞেস করছিল যে তুমি যখন ছিলে না তখন এরকম ভৌতিক আওয়াজ পেতাম না, হুট করে পাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে? না, ওসব আমিই করি। তো তারপরে ওই প্রবলেমটা হয়েছিল, তারপরে আর কিছু না। আর এখানে মানে কলেজের যে বন্ধুরা আছে বা তোমার টিচার্সরা আছে, তারা কি বলে, কিভাবে তোমাকে ইন্সপায়ার করে? বন্ধুরা
ওরা তো শুনে প্রথমে খুব হাসে, তারপরে ওরা বলে যে হ্যাঁ খুব ভালো কাজ করছে, সাপোর্ট করছে। আর টিচার্সরা তো খুবই ভালো, টিচার্সরা সবসময় সাপোর্ট করার বলে যেটা করছিস করতে থাক, গলার যত্ন নে, এগিয়ে যা। এটা তো আমি বুঝলাম যে খুব ছোটবেলা থেকে তোমার এই প্যাশনটা ছিল। এবার বলো যে ভবিষ্যতে এটাকে নিয়ে কিভাবে এগোনোর ইচ্ছে রয়েছে? ভবিষ্যতে আমার আরজে হওয়ার ইচ্ছা রয়েছে। আচ্ছা, আরজে হওয়ার পাশাপাশি আমার যেটা ইচ্ছা রয়েছে ফিল্ম ডিরেকশনে যাওয়ার। তো মেন ইচ্ছাটা আরজে, আর সানডে সাসপেন্সে কাজ করার ভীষণ ইচ্ছা রয়েছে। আচ্ছা, মানে মেইনলি তোমার ইচ্ছে রয়েছে রেডিও জগতে কাজ করার। ওকে, সো তুমি যেটা বলছিলে যে তুমি মীরের গলা শুনে খুব ইন্সপায়ার্ড হয়েছিলে খুব ছোটবেলা থেকে, তো এরকম তোমার প্রিয় ভয়েস ওভার আর্টিস্টদের মধ্যে কারা কারা রয়েছে? আমার ভয়েস ওভার আর্টিস্টদের মধ্যে রয়েছে বর্ণিশা দি, তারপরে ইন্দ্রনীল ভাদুরী, রণদীপ নন্দী আর সায়ক আমার। আচ্ছা, মানে এরা তোমার পছন্দের তালিকায় রয়েছে এবং তাদেরকে তুমি ফলো করো রীতিমতো। ওকে, সো এরকম তুমি তো যেটা বললে যে তুমি ভূত পেতনি বা বৃদ্ধা এবং বাচ্চার চরিত্রে ভয়েস ওভার দাও, এরকম কোনো জনর আছে যেগুলোতে তুমি এখনো এক্সপ্লোর করোনি কিন্তু ভবিষ্যতে করতে চাও? ভবিষ্যতে আমি ডাবিংটা করতে চাই, বিভিন্ন কার্টুনের আওয়াজ বের করা। যেমন শঙ্কর স্যার আছে, যিনি একজন ভীষণ বড় ভয়েস ওভার আর্টিস্ট, ওনাকে ভীষণভাবে ফলো করে ওনার ওয়ার্কশপটা করেছি আমি। তো ওই কার্টুনের ভয়েসগুলো বের করা, যেমন ডোরিমন থেকে শুরু করে আরও অনেক কার্টুন আছে, ওগুলোর ইচ্ছা আছে, ওগুলো এক্সপ্লোর করবো। আমি ধীরে ধীরে যাচ্ছি ওই দিকে। আচ্ছা, তো সেইটার জন্য কিভাবে প্রস্তুতি নিচ্ছ তুমি? সেটার জন্য বলতে গেলে আমি ডাবিংটা তো সেভাবে কখনো করিনি, কিভাবে করে সেটাও জানি না। তো সেটার জন্য আমি ওয়ার্কশপগুলো নিচ্ছি, শিখছি, প্র্যাকটিসটা এখনও শুরু হয়নি। আগে দেখছি কিভাবে কি হয়, শুনছি ভীষণভাবে, তারপরে আমি ভাবছি শুরুটা করবো, আগে একটু শিখে নিই। ওকে সোনিয়া, তুমি যেটা একটু আগে বলছিলে যে তুমি খুব কম করে 20টা ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত এবং সেখানে তুমি রেগুলার বেসিসে কাজ করো, তো এই কাজ এবং পড়াশোনা, কারণ তুমি নিজে সেকেন্ড ইয়ারের ছাত্রী, মিডিয়া সায়েন্সের মতো একটা সিরিয়াস সাবজেক্ট নিয়ে তোমার পড়াশোনা, তো দুটোকে ব্যালেন্স কিভাবে করা হয়? দুটোকে ব্যালেন্স মানে আমার খুব একটা অসুবিধা হয় না, কারণ যখন 11-এ পড়ি, সায়েন্স নিয়ে পড়তাম আমি, তখন থেকেই করতাম। তো ওই সকাল থেকে স্কুল করে টিউশন করে এসে মানে তারপর 12টা থেকে শুরু করতাম, 12টা কোনো দিন 1টা। তো ওই আমার একটা অভ্যেস আছে, টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, যে যতই কাজ আমার থাকুক না কেন, যতই পড়াশোনা পরীক্ষা যাই থাকুক না কেন, আমার একটা টাইম আছে যে আমাকে 12টা বা 1টা থেকে ভয়েসের কাজ শুরু করতে হবে ডেলি, মানে করতে হবেই। তো ওই অভ্যাসটা আমার থেকে গেছে, তো আমি আর কোনো সমস্যাই হয় না, আমার সে পরীক্ষাটা হোক যাই হোক হয়ে যায় আমার। আচ্ছা, মানে রেগুলার বেসিসে প্র্যাকটিস করা এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষা বলো বা অন্যান্য কাজ বলো সেই সমস্ত মেনটেন করা, এটা তোমার একটা অভ্যাসের মতো হয়ে গেছে। আমাকে একটা কথা বলো যে যখন তুমি প্রথম শুরু করেছিলে তখন তো নিশ্চয়ই অনেক রকম বাধা বিপত্তি এসেছিল, যে গলা খারাপ হয়ে যেত বা হয়তো কথা বলতে অসুবিধা হতো বা হয়তো প্রথম স্ক্রিপ্ট যেরকম আসতো তোমার কাছে সেটা তুমি ঠিক করে ডেলিভার করতে পারতে না, তো সেই সমস্ত বাধাগুলোকে কি করে কাটিয়েছো? প্রথমে আমি যে পিশাচের ভয়েসটা করেছিলাম, আমি কখনো পিশাচের ভয়েস করিনি। একদিন একটা চ্যানেল, তার নাম থ্রিলিং থার্সডে, ওখান থেকে আমাকে একটা অফার আসে যে একটা পিশাচের ভয়েস করতে হবে। তো আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম যে পিশাচের ভয়েসটা আমি করবো কীভাবে, আমি কখনো করিনি। আচ্ছা, তো তারপরে আমি আর যে অয়ন্তিকাদির ভয়েসগুলো আমি শুনতাম যে পিশাচের ভয়েসগুলো করতো ভীষণভাবে। তো সেদিন আমি প্রায় সারা রাত ধরে আমি পিশাচের ভয়েসটা শুনে গেছি, করে গেছি, গলা ভেঙেছে প্রচুরবার, প্রচণ্ড কষ্ট হয়েছে। তারপর আমি ভেবেছিলাম যে না, যখন বিশ্বাস করেছে করেই ছাড়ো। তারপরে আমাকে ওই গল্পটার নাম হচ্ছে গ্রহণকাল, যেটা তন্ময় বিশ্বাসের লেখা, সেখানে আমি ফার্স্ট পিশাচিনীর ভয়েসটা করি, আর সেটা ভীষণভাবে মানে সবার পছন্দ হয়। আর সেটা থেকে প্রায় সব চ্যানেল আমাকে বলে যে এবার থেকে পিশাচের ভয়েসটা তোকে করতে হবে। তো ওই থেকে এটাই হয়েছিল আমার সাথে। এবং তুমি যে ইউটিউব চ্যানেলগুলোর নাম বললে সেটাই ভীষণভাবে পপুলার প্রত্যেকটা চ্যানেল, দর্শকের ভালোবাসাও পাচ্ছ, কারণ কমেন্টসগুলো পড়লেই আমরা বুঝতে পারি যে দর্শকও তোমাকে, তোমার ভয়েস ভীষণ পছন্দ করে। তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে সেটা একটু বলে দাও। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যেভাবে ভালোবাসা আপনারা দিচ্ছেন, ভালোবাসেন, সাপোর্ট করছেন, এটা করতে থাকুন, তাহলে ভবিষ্যতে আমি আরও অনেক জায়গায় যেতে পারবো, যেটা আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখছো
তো বটেই, এবং তোমার যে স্বপ্নগুলো রয়েছে ভবিষ্যতে সেটাও তুমি বললে। বেঙ্গলের মধ্যেই কি কাজ করতে চাও না তার বাইরে গিয়েও কাজ করতে চাও? বাইরে গিয়েও করার ইচ্ছা আছে। বেঙ্গলের মধ্যে আমি একজন বাঙালি, অবশ্যই বাংলাতে কাজ করার খুব ইচ্ছা, সেটা করছি। বাংলার বাইরে গিয়েও কাজ করার ইচ্ছা আছে আমার, মানে ভয়েসটা সবার সামনে একটু মানে দেখানোর ইচ্ছা আছে যে আমিও কাজ করি, আমি ভয়েস ওভার পারি, সবাইকে দেখানোর ইচ্ছা। মানে ভূত, পিশাচ, বৃদ্ধ, বাচ্চা, রহস্য, রোমাঞ্চ এই সমস্ত কিছু বাদ দিয়ে কার্টুনের জগতে নিজেকে এক্সপ্লোর করার ইচ্ছাও রয়েছে সোনিয়ার, আর রয়েছে আরজে হওয়ার, আর পাশাপাশি একজন সফল ফিল্ম ডিরেক্টর হবার, তাই তো? ওকে, সো ওর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আর আপনারা এরকম দারুণ দারুণ ইন্টারেস্টিং আড্ডা দেখার জন্য অবশ্যই চোখ রাখুন ব্রেনওয়্যার ইউনিভার্সিটির ফেসবুক ও ইউটিউবে।